ভাই ভাই ওই মানে অ্যাডমিটটা দেখাও না ভাই। এতগুলো পাস তোমার হাতে কি করে পেলে? তুমি কোথা থেকে পেলে ভাই? এতগুলো পাস কি করে পেলে ভাই? ভাই এতগুলো পাস কিভাবে পেলে? কিভাবে পেলে? কিভাবে পেলে? দাঁড়াও না। আচ্ছা বল বল। মারবেন না। এই রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা চলে গেছে। এই প্রশাসনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে, তার ফলে ক্ষোভটা ঠিক এই পর্যায়েই পৌঁছেছে। আর সেই কারণেই আজকে ঢপের চপের একটা মিটিং হলো ইন্ডোর স্টেডিয়ামে, নেতাজি ইন্ডোরে, এবং সেখানে বলা হলো যে কোর্টের কাছে যাওয়া হবে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অনেক ক্লারিফিকেশন নেওয়া হবে। আগে বলেছিলেন যেদিনকে রায় বেরিয়েছিল সেদিনকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে রিভিউ পিটিশন করা হবে, আইনি খেলা যে চলবে, এখানে বিভিন্ন দিক থেকে যে আরো বহু মামলা করা হবে এবং তারিখ পে তারিখ করে এদের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়া হবে, সেটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু কিন্তু সেই কথা বলার পর আজকেই এসএসসি চলে গেছে সুপ্রিম কোর্টে। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি থাক যোগ্যদের সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছে যে এই যে 26,000 চাকরি চলে গেল, এটার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেটা কার্যত ভেঙে পড়ছে, এবং সেই শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেই জন্য এই বছর এই যে শিক্ষাবর্ষটা চলছে সেইখান অবধি বা যতদিন না নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন অবধি এদেরকে চাকরি করতে দেওয়া হোক। এবার আপনারা বলবেন যে এটা তো সদর্থক পদক্ষেপ, ভালোই তো করেছে একদিক থেকে, এদের চাকরিটাও বহাল থাকলো। সুপ্রিম কোর্ট যদি এই মানবিকতা দেখায় তাহলে তো সব ঠিকই আছে। কিন্তু না, প্রশ্নটা হচ্ছে যে এদের মানবিকতা দেখিয়ে মুখ্যমন্ত্রী বা শাসক দল কিছু করতে চাইছে একদমই ভাববেন না। এটা 26-এর ভোট যুদ্ধটা জেতার জন্য এবং তার আগে সমস্ত কিছু ছাই চেপে রেখে দেওয়ার জন্য এই কাণ্ডটা করা হচ্ছে। কেন কেন প্রথমেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তারপর এই রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা কতগুলো হয়েছে? একটা পরীক্ষাও দুর্নীতি হয়নি এরকম কোনো জায়গা আছে? শুধু শিক্ষক নিয়োগ কেন, পশ্চিমবঙ্গে যে কটা নিয়োগ হয়েছে, সেটা প্রাথমিক শিক্ষক হোক, এই প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, পুরসভা, যেখানে যেখানে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রত্যেকটা জায়গায় কতগুলো সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে। শিক্ষক নেই বলে কতগুলো কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে বাম এবং বিজেপি মিলে, এই যে অদ্ভুত অভিযোগটা করছে, আসলে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে ফেলতে চাইছেন তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে পশ্চিমবঙ্গে 26,000 চাকরি গেছে মেনে নিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষকের সংখ্যা কত? আজকে এই 26,000 জন যাওয়ার জন্য পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কি করে? একদমই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এসে স্কুল শিক্ষার রিক্রুটমেন্টটাই কার্যত বন্ধ করে দিয়েছেন, এবং সেই জন্যই এই অবস্থা। নিজেই তো বলে থাকেন আমার হাতে 10 লক্ষ চাকরি আছে, আমার হাতে 20 লক্ষ চাকরি আছে, আমি শুধু এই জন্য করতে পারছি না, ওই জন্য করতে পারছি না, ঢপের চপ। কিন্তু কিন্তু এই 10 লক্ষ 20 লক্ষ চাকরি আপনার হাতে হলো কি করে? একবারে নতুন চাকরি হুশ করে বেড়ে উঠলো পশ্চিমবঙ্গে? চাকরির গাছ লাগিয়েছেন? নাকি এই 14 বছর ধরে তিলে 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 এডুকেশন সিস্টেমটা, পুরো সরকারি ব্যবস্থাটা ভেঙে ফেলার ব্যবস্থা করেছেন, আর সেই জন্যই আজকে এই স্ক্যারসিটি হয়েছে? এইবার কেন বলছি যে এই যোগ্য শিক্ষকদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে নিজের 26-এর ভোট যুদ্ধটা পার হওয়া। ভালো করে ভেবে দেখুন তো, সুপ্রিম কোর্ট বলেছে নিজের রায়ে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর ওই এসএসসি চেয়ারম্যান হয়ে আছে সিদ্ধার্থ মজুমদার, 14 তলার নির্দেশ এসছে, সেই নির্দেশ ছাড়া তো একটু লেজও নাড়াতে পারেন না। তো কি বলেছে? বলছে এর মধ্যে করা সম্ভব নয়। তাহলে এর মধ্যে করা সম্ভব নয় কেন? সুপ্রিম কোর্ট কি বিবেক বিবেচনা সমস্ত কিছু হারিয়ে ফেলেছে? তারা জানে না বাস্তবতাটা কি? তারা খুব ভালো করেই জানে 3 মাসের মধ্যে এটা করা সম্ভব, আসলে করার সদিচ্ছা নেই। তাহলে সেকেন্ড কন্ডিশন কি রেখেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলটায়? সুপ্রিম কোর্টের অ্যাপিলে বলা হয়েছে এই শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত এদেরকে বহাল রাখা হোক। এই শিক্ষাবর্ষ কবে শেষ হচ্ছে? 31 মার্চ। 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ আবার চালু হবে, 1 এপ্রিল বা 2রা এপ্রিল এরকম কোনো একটা সময় থেকে শুরু হবে। এবার 31 মার্চ যদি চলে আসে তখন কি হবে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। কেন?
কেননা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এর আগের যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনটা হয়েছিল 2021 সালে, সেটা খুব সম্ভবত 26 বা 27 মার্চ থেকে তার ইলেকশন প্রসিডিওর শুরু হয়েছিল। 31 মার্চের আগেই শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে শিক্ষাবর্ষটার কথা বলা হচ্ছে, তাহলে ওই ভোটের নোটিফিকেশন তখন হয়ে যাবে। আর যে মুহূর্তে ভোটের নোটিফিকেশনটা হয়ে যাবে, সেই মুহূর্তে এই শাসক দল, এই মুখ্যমন্ত্রী বলে দেবে যে দেখো বাবা, ভোট তো ঘোষণা হয়ে গেছে, ওই জন্য এখন আমি কিছু করতে পারছি না, ভোটটা মিটে যাক, তারপর আমি নিশ্চিতভাবে তোমাদের করব। অর্থাৎ এই যে 26,000-এর চাকরি চলে গেল, যে করে হোক, যেন তেন প্রকারে হোক 2026-এর নির্বাচনটা এই ইস্যুটাকে টপকে দিতে হবে। আর যদি টপকে দেওয়া যেতে পারে, হলেই তাহলেই কেল্লা ফাটে। আবার তো 5 বছরের জন্য ক্ষমতায় চলে এসেছি, আবার দুর্নীতি চলবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলবে, কি এসে যায়? এরা সিভিক টিচার হবে, খেতে পাবে না, কিছু এসে যায় না। কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আমি রক্ষা করবই। শুধুমাত্র 26-এর ইলেকশনের দিকে লক্ষ্য রেখেই আজকের এই পিটিশনটা কিন্তু দায়ের করে দেওয়া হলো। সেই জন্য খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত না নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে বা এই শিক্ষাবর্ষ অবধি এর এক্সটেনশন দিয়ে দিন। বুঝতে পারছেন? 31 মার্চ অব্দি এক্সটেনশনটা আমি নিয়ে নিচ্ছি, তাহলেই আমার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আর যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, বলবে মডেল কোড অফ কন্ডাক্ট, আমার কিচ্ছু করার নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ওই 2019-এর লোকসভা নির্বাচন চলছে, সেই সময় প্রেস ক্লাবের সামনে যারা এই চাকরি প্রার্থী, তারা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন, কোনোদিন সেদিকে পা মারাননি। হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়, যে এখন জেল খাটছে, মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে থাকতো তখন, শিক্ষামন্ত্রী, তখন তাকে নিয়ে চলে গেল, বললো আমাদের উপর একটু শুধু বিশ্বাস রাখো, এই নির্বাচনটা মিটে গেলেই আমরা একটা কমিটি করে দেবো, সব চাকরি বাকরি করে দেবো। হ্যাঁ, চাকরি বাকরি করে দিয়েছিলেন, কি না ঘুষ খাওয়ার চাকরিটা করে দিয়েছিলেন। যারা তখন ওখানে নেতৃত্ব স্থানীয় ছিল, ওই 5-7 জনকে চাকরিটা করে দিয়েছিলেন, তার ফলে তারা সাইড হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, আর কিসের জন্য আন্দোলন করবে? আর বাকি ওই যে কমিটি তৈরি করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে, এই সুবীরেশ ছিল, কল্যাণময় ছিল, শান্তিপ্রসাদ ছিল, এরা শুধু কোটি 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 টাকা তোলাবাজি করেছে আর চাকরিগুলোকে কিলো দরে বেচেছে। ঠিক এক প্রসিডিওর এখানে 31 মার্চ আসবে আর নির্বাচনী নির্ঘণ্ট হয়ে যাবে, তখন আবারও সেই একই গল্প চলবে। আমার উপর বিশ্বাস রাখো, আমি কথা দিলে কথা রাখি, কাঁচকলা রাখে, কিচ্ছু কথা রাখবেন না, শুধুমাত্র রববাজি করে 2026-এর নির্বাচনটা অব্দি রেখে পেরিয়ে দেওয়ার চেষ্টা। তবে আর একটা পয়েন্টও আছে। কি পয়েন্ট? সেই পয়েন্টটা হচ্ছে যে এই 2026-এর যে বিধানসভা নির্বাচনটা হবে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভোটকর্মী হিসেবে কারা কাজ করবে? যারা এই স্কুল শিক্ষক আছেন, তাদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভোটকর্মী হিসেবে কাজ করবেন। এখন এই 26,000-এর মধ্যে যারা একদম চিহ্নিত অযোগ্য হয়ে গেছে, তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা খুব ভালো করে জানে যে এই সরকারটা উল্টে গেলে আর যাই হোক তাদের চাকরি ফেরত আসবে না, তাদেরকে ওই বেতনের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, এমনকি জেল জরিমানা হতেও পারে, সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে। ফলে তারা কি নিরপেক্ষভাবে কাজ করবে? এই এই ভোট কর্মী হিসেবে প্রিসাইডিং অফিসার বলুন, ফার্স্ট পোলিং বলুন, বিভিন্ন রকম যে পোলিং এর যে রিলেটেড থাকে, কাউন্টিং এ যারা থাকে, এরাই তো কাজ করবে। তাহলে যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে, তাদেরকে যদি কোনো রকমে ওই ভোট যুদ্ধে নামানো যায়, কেননা তখন ওই মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, 31 মার্চের মধ্যে অবধি আছে, বলবে এদেরকে আরেকটু এক্সটেনশন দেওয়া হোক, ভোটটা না মিটলে তো যে সরকার আসবে তারা ছাড়া তো কিছু করতে পারবে না। তাহলে তারা যদি ভোটের কাজে ব্যবহৃত হয়, তারা কি সঠিকভাবে ব্যবহৃত করবেন? তারা কি সত্যি সত্যিই ভোটটা করাবেন? তারা কি চাইবেন যে এই তৃণমূল সরকারটা সরে যাক? যতই দুর্নীতি হোক, যাই হোক, এই দুর্নীতিটা না থাকলে তো তাদের চাকরিটা বাঁচবে না। ফলে তারা কিন্তু উল্টো দিকে কাজ করবেন। আবার যাদের ওই যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা হয়নি, তাদের অনেকেও প্রভাবিত হতে পারে যে বাবা, এখানে যদি এটা সরকারটা পাল্টে যায়, কি হবে না হবে, নতুন কোনো সরকার এলে তারা কি করবে আমরা জানি না, কিন্তু ইনি তো কথা দিয়েছেন, তাহলে সেই কথা অনুযায়ী ইনি নিশ্চয়ই কথা রাখবেন, ওরা কি সঠিকভাবে করবেন? কেন এই প্রশ্নটা তুলছি? আজকে নেতাজি ইন্ডোরে যখন ওই সভাটা হচ্ছে, তারপর বেশ কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, আমার কাছেও এসেছে, চাইলে আমি দেখাতে পারি। সেখানে ওই অমলেন্দু রায় বা অলোকেন্দু রায়, এরকম কারোর একজন, বীরভূমের কারোর একজন পোস্ট ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোরের যে গ্যালারি ফ্যালারি, সেখানে তো বসে আছেন শিক্ষকরা, যোগ্য অযোগ্য জানি না, যারা অযোগ্য তাদেরকে তাড়া করেছে যোগ্যরা। এইবার নিচেও অনেকে চেয়ার পেতে বসেছিলেন, তার সামনে একটা ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডের সামনে স্পেশাল কিছু চেয়ার রেখে দেওয়া ছিল, সেই চেয়ারে বসেছিলেন এই অলোকেন্দু রায়, এবং তিনি বলছেন যে একদম সামনে থেকে আজকে দিদির বক্তব্য শুনলাম, বুঝতে পারলাম কেন তাকে মানবিক বলা হয়, কেন তিনি ওই মানবিকতার একটা প্রকৃত উদাহরণ, কেন তাকে মমতাময়ী মা বলা হয়, একদম এরকম কথা।
এবং সেই জায়গা থেকে তার উপর বিশ্বাস আস্থা অনেক বেড়ে গেল। ভাবুন তো, সত্যি সত্যি এর যোগ্য শিক্ষক তো। এবং এর ওই ওই যে জিনিসটা ভাইরাল হয়েছে, তার সঙ্গে অতীতে এনার স্ক্রিনশট দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল প্রেস মিট করছে, তার উদ্বাহু হয়ে তার প্রশংসা রয়েছে। দলের আমি কর্মী, আমি মেরে খেতে আসিনি, আমি করে খেতে আসিনি, আমি দলের কঠিন সময়েও লড়াই করতে চাই করে তৃণমূল কংগ্রেসের লোগো দিয়ে তার পোস্ট রয়েছে। এই যাদের মানসিকতা, আমি বলছি না কারোর রাজনৈতিক মত নিয়ে বলছি না, রাজনৈতিক মত যা খুশি থাকতে পারে, কিন্তু এদেরকে ওই স্পেশাল চেয়ারে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, তার মানে এই সেগমেন্টের মধ্যে একটা বড় অংশ আছে যারা অনুপ্রাণিত এবং অযোগ্য। সেই অযোগ্য অনুপ্রাণিতরা তারা এই ভোট যুদ্ধে যখন কাণ্ডারি হবে, কেননা তাদের হাতেই ভোটিংটা থাকবে, পোলিংটা থাকবে, তাদের হাতেই কাউন্টিংটা থাকবে, তারা কি করবে? এই 26,000 খালি হয়ে গেলে সেখানে যারাই আসুক, তারা তো একটা খুব জিনিস ভালো করে জানে। ধরুন এই 23 লাখের যে 2016 সালে পরীক্ষা দিয়েছিল, তাদেরকে আবার পরীক্ষা দেওয়া হলো, তারা পেল। বা এই যারা এখন চাকরি করছেন যোগ্য, তারাই আবার পেল। তারা তো বুঝে গেছে কষ্টটা কি জিনিস। এই সরকারটা টিকে থাকলে তাদের তাদের চাকরি নিয়ে আবারও এরকম টানাটানি হতে পারে, তাদের জীবন অন্ধকার নেমে আসতে পারে। তারা একটা জিনিসই চাইবেন, আর যাই হোক এই সরকারটা যেন রিপিট না হয়, এবং সেই জন্য যতখানি নিরপেক্ষ ভোট করানো যায় তারা করাবেন। কিন্তু যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা এইভাবে অনুপ্রাণিত হয়ে রয়েছে, তারা একটা জিনিসই চাইবে, যে করে হোক আমাদের ক্ষমতা প্রয়োগ করে এই সরকারটাকে টিকিয়ে রাখা হোক। সেইটাকে টিকিয়ে রাখার জন্যও কি এদের বলা হচ্ছে যে এই শিক্ষাবর্ষ শেষ না হওয়া অবধি এদেরকে এক্সটেনশন দেয়া হোক? কেননা এই বিপুল সংখ্যক ভোটকর্মীরা সরে গেলে এবং সেখানে নিরপেক্ষ ভোটকর্মীরা চলে এলে এই শাসকের কপালে দুঃখ আছে। যেগুলো ক্লোজ মার্জিনে সিট হবে সেগুলো ম্যানেজ করা যাবে না, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাই এই এসএসসি যে আজকে যে আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, সেটার পিছনে এই যোগ্যদের বাঁচানো এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র 26-এর ভোট যুদ্ধটা কিভাবে পেরোনো যায় সেই অঙ্কটা আছে, এমনটাই কিন্তু বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে। সত্যিই কি তাই? কি মনে হয় আপনাদের? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।